This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেব্রুয়ারি 1938 ইউরোপে কার্যত নির্বাসন কাটিয়ে ফেরা সুভাষচন্দ্র বসুকে কাছে টেনে নিয়েছিলেন মহাত্মা গান্ধী। গান্ধীর ইচ্ছেতেই হরিপুরায় কংগ্রেসের 51তম অধিবেশনে অনায়াসে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু, কংগ্রেসের তরুণতম সভাপতি। বয়স তখন মাত্র 41, কিন্তু নির্বাচিত সভাপতির প্রথম ভাষণেই তো বেপথে হাঁটার সুর। গান্ধী অহিংসার পূজারী, সুভাষচন্দ্র বসু সেনাবাহিনীর কথা বলছেন, স্পষ্ট মতান্তর। ত্রিপুরী কংগ্রেসে গিয়ে এই বিরোধ বিচ্ছেদে পরিণত হলো। ত্রিপুরী কংগ্রেসের ভিডিওতেই স্পষ্ট, গান্ধীপন্থী নেহেরু সর্দার প্যাটেলের থেকে অনেকটা তফাতে হাঁটছেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু তো চিরকালই নিজস্ব পথে চলেছেন। 1928 সালের কলকাতা অধিবেশনের আয়োজনে তিনি সামরিক কায়দায় কুচকাওয়াজ করিয়েছিলেন। কংগ্রেস সভাপতি মতিলাল নেহেরুকে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল। মতিলালের পাশে সামরিক পোশাকে দাঁড়িয়ে সুভাষ বসুর ছবি কে ভুলতে পারে, যদিও এই সামরিক আয়োজন মহাত্মা গান্ধীকে তুষ্ট করতে পারেনি। 1931 সালের করাচি অধিবেশনে সর্দার প্যাটেল কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। গান্ধী আরউইন চুক্তি ও ভগৎ সিং এর ফাঁসি ছিল সে বছর মূল রাজনৈতিক ইস্যু। গান্ধী চাইলেই ভগৎ সিংকে বাঁচাতে পারতেন, এই ছিল দেশের তরুণদের ধারণা। গান্ধী ভগৎ সিং এর মতের সমর্থক ছিলেন না। অন্যদিকে সুভাষচন্দ্র বসু ভগৎ সিংকে তারুণ্যের উত্থানের প্রতীক বলেছিলেন। ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় রেখে চলা সুভাষের সঙ্গে কংগ্রেসের পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায় ত্রিপুরী কংগ্রেসেই। গান্ধী মনোনীত পট্টভী সীতারামাইয়াকে হারালেও কংগ্রেসে টিকতে পারেননি সুভাষ বসু। দাস হয়ে জন্মেছি, মরিবার পূর্বে স্বাধীন হব। নেতাজি সেই সংকল্প পূর্ণ না করেই কি করে মারা যেতে পারেন? দেখুন, মহাত্মা গান্ধী বিশ্বাস করেননি, তাই কর্নেল হাবিবুর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেছিলেন, दूसरा किसी का लाश जला के आया होगा, सुभाष मर नहीं सकता। হাবিবুর রহমান মহাত্মা গান্ধীকে ওই তাই হোক বিমান দুর্ঘটনার কথাটা শুনিয়েছিলেন। হাবিবুর রহমান নেতাজির বিমান যাত্রার সঙ্গী ছিলেন। আর মহাত্মা গান্ধীর পর্যবেক্ষণ কী ছিল? তার মনে হয়েছিল হাবিবুর শুধু নেতার নির্দেশ পালন করছেন, আর তাই বলছেন তার নেতা মারা গেছেন, কারণ হয়তো তার নেতা এই বার্তাটাই প্রচার করতে চেয়েছিলেন। হাবিবুরের অনেক আগে 1945 সালের 22শে আগস্ট নেতাজির মৃত্যু সংবাদটা ঘোষণা করেছিল জাপানের সংবাদ সংস্থা ডমি। তখনই মহাত্মা গান্ধী বসু পরিবারে টেলিগ্রাম করে সুভাষ বসুর শ্রাদ্ধ করতে নিষেধ করেছিলেন। 1995 সালে প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন নেতাজির ভাইপো অমিয়নাথ বসু। দেখুন, 1946-এর 24শে ফেব্রুয়ারি হরিজন পত্রিকায় মহাত্মা গান্ধী লিখেছেন, দেশপ্রেমে সুভাষ বসুর ধারে কাছে কেউ নেই। এবং তিনি ইচ্ছাকৃতভাবেই এই যে বর্তমানকালে মানে প্রেজেন্ট টেন্সে ইংরেজি বাক্যটা লিখেছিলেন সেটাও উল্লেখ করেছেন। আসলে মহাত্মার চোখে নেতাজি ছিলেন দেশভক্তদের মধ্যে সেরা। সেই উল্লেখ প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রাজ তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে করেছেন। কিন্তু তার দাদা রাহুল গান্ধী তিনি যথারীতি গোল পাকিয়ে বসে আছেন। যার যেটা সাজে আর কি, সেটা নিয়ে কয়েকটা কথা আজকে তাই জন্য বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। দেখুন, ভারতের স্বাধীনতায় অহিংস সত্যাগ্রহের ভূমিকা সামান্যই। আজাদ হিন্দ বাহিনী নাকি ব্রিটিশের বিরুদ্ধে সব থেকে বড় আঘাতটা এনেছিল। কে বলেছিলেন?
ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি 1953 সালে ভারতে এসে বিভিন্ন রকম আলাপচারিতা এই মন্তব্যটা তিনি করেছিলেন, জানেন তো। পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন তারা কোন জিনিসটাকে তাদের ভারত ছাড়ার পেছনের আসল কারণ বলে মনে করেন। বিজেপি নেতা তথাগত রায় আজ সোশ্যাল মিডিয়ায় এরকম দাবি করেছেন। শুধু তথাগত রায় নয়, সোশ্যাল মিডিয়ায় তো আজকে পুরো দেশপ্রেম এবং নেতাজি প্রেমের বন্যা বয়ে গেছে। এটা হয়, আমরা অভ্যস্ত। বিশেষ বিশেষ দিনে আমাদের বিশেষ বিশেষ অনুভূতিগুলো জেগে ওঠে। যেরকম আজ আমরা নেতাজিময় বুকে ওই তিরঙ্গা লাগাচ্ছি, নেতাজিকে নিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় এক একজন পণ্ডিত নেতাজিকে নিয়ে এক এক রকম দাবিও করতে শুরু করেছেন। কেউ কেউ মন গড়া নানা উদ্ধৃতি তার নিজস্ব স্বরচিত নেতাজি বাণী বলে চালিয়ে দিচ্ছেন আর কি, পাওয়া যায়। কিন্তু রাহুল গান্ধী যেটা করেছেন, না সেই সাহস বলবেন না দুঃসাহস আমি জানি না, কিন্তু সেটা কারোর ওই সাহসটা হয়নি, এটুকুনি বলতে পারি। দিব্যি নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিয়েছেন রায়বেরেলির কংগ্রেস সাংসদ। ভাবুন, যে বিষয়টা নিয়ে এতদিন ধরে বিতর্ক, যেটার রহস্যের সমাধান আজ পর্যন্ত নিশ্চিতভাবে হয়নি এবং কেন হয়নি, কি হওয়া উচিত, সেটা নিয়ে চারপাশে বিতর্ক। সেই যাবতীয় গণ্ডগোল, যাবতীয় বিতর্ক এক লহমায় থামিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। রাহুলের সোশ্যাল মিডিয়া পোস্ট কি বলছে জানেন? তার সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী 1945 সালের 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন। মানুষের জন্ম হলে তো মৃত্যু হবেই। নেতাজিরও চলে যাওয়ার ব্যাপারটাকে আমরা যে বারে বারে অস্বীকার করে আসছি, এটা কি সঠিক? এটা তো সঠিক নয়। সেই কথাই কেউ বলে থাকতে পারে, এর মধ্যে কোনো বিতর্ক আছে বলে আমার মনে হয়। রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। তারপরেও বিরোধী দলনেতা, অর্থাৎ এই দেশের মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছেন, রাহুল গান্ধী যে অন্যায় করেছেন, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। অনভিজ্ঞতার জন্য হয়েছে। মৃত্যুদিন তো কেউ জানে না, যেটা জানে না কেউ কী করে কেউ বলবে? কারণ এখন তো নতুন গবেষণা শুরু হবে আবার। কারণ চীন তাদের যে সামরিক দপ্তর থেকে চীনে তারা বলেছেন সুভাষ বসু যেই প্লেনে ছিলেন সেই প্লেন কেউ শ্যুট করেনি, সেটা ভেঙে পড়েনি। তিনি সেটা হয়েছিল সমুদ্রে পড়ে গেছে, সেটাকে শ্যুট করেই ফেলা হয়েছে। সেই প্লেনে সুভাষ বসু ছিলেন না। এটা নতুন মত বেরিয়ে আসলো, এটা আগে জানা ছিল না, এখন গবেষণা হবে আবার। বাংলা ভাষায় বিড়ম্বনা বলে একটা শব্দ আছে, জানেন তো? মানে এটা যদি বুঝতে অসুবিধা হয় এর মানেটা কি, একবার ওই প্রদীপ ভট্টাচার্যের বক্তব্যটা দেখতে পারেন। বর্ষিয়ান রাজনীতিক তো, কিন্তু তাই জন্য তিনি জানেন যে রাজনীতির মার প্যাচে, কথার মার প্যাচে কীভাবে বিষয়টাকে এড়িয়ে যেতে হয়। আসলে তার নেতা রাহুল গান্ধী এরকম বলে দিয়েছেন, সেটা নিয়ে আর তিনি কি বলবেন? ওই জন্যই একটা ফিলোসফিক্যাল ভিউজ তুলে ধরলেন। জল নিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। নেতাজি 1897 সালে জন্মেছিলেন, ঠিক আজ থেকে 128 বছর হয়ে গেল। মানে মানুষের এখন যা গড় আয়ু, তাতে তার বাঁচার কোনো কথা নয়, এটা তো সবাই জানে। কিন্তু তিনি ওই 1945-এ ওই দিনেই ওই তথাকথিত বিমান দুর্ঘটনাতেই মারা গেছেন, সেটা কেউ নিশ্চিতভাবে এখনও বলতে না পারলে রাহুল গান্ধী জানলেন কি করে? দেখুন, খেয়াল করে বিতর্ক হয়েছে, তারপরেও কিন্তু রাহুল গান্ধী পোস্টটা সরাননি। তার মানে তিনি সচেতনভাবে এই নেতাজির মৃত্যুর তারিখটা উল্লেখ করেছেন, বা ওই তারিখটাই লোকের মনের মধ্যে গেঁথে দিতে চাইছেন। আর কি উল্লেখ করেননি তিনি? নেতাজি যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন, সেই উল্লেখটাও কিন্তু রাহুলের পোস্টে নেই। তার কাছে নেতাজি শুধুমাত্র আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক। এবার কংগ্রেস কি দাবি করে? তারা দাবি করে তারা শতাব্দী প্রাচীন দল। এবার তাই যদি হয়,
তাহলে সেই ইতিহাসে তো নেতাজিও রয়েছেন, আছেন মানে রম করে আছেন, ছেয়ে আছেন। যদি ৬-এর দশকের শেষে তৈরি ওই ইন্দিরা কংগ্রেস থেকে ইতিহাসটা ধরা হয় তাহলে নেতাজিকে বাইরে রাখা যেতে পারে, কিন্তু সেটা তো নয়। রাহুল গান্ধী তার দলের কোন ইতিহাসটা ফলো করছেন, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। তার ইতিহাস কি কংগ্রেসের ইতিহাসের থেকে আলাদা? কারণ রাহুলের বোন আর ওয়েনারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, তিনি তো নেতাজিকে কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ বলেছেন। আর বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, তিনিও তো ওই সোশ্যাল মিডিয়ায় হরিপুরা কংগ্রেসের ভিডিও পোস্ট করেছেন, মানে তারা ওই কংগ্রেসের শতাব্দী প্রাচীন ঐতিহ্যকেই স্মরণ করেছেন। এবার ওই হরিপুরা কংগ্রেসেই তো নেতাজিকে কংগ্রেস সভাপতি নির্বাচিত করা হয়েছিল। তার মানে এটা কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড নয়, মানে যেটা রাহুল গান্ধী বলেছেন। তাহলে কি এটা রাহুল গান্ধীর পার্সোনাল স্ট্যান্ড? দেখুন, নেতাজিকে নিয়ে গান্ধী পরিবার এবং নেহেরু পরিবার, না গান্ধী নেহেরু পরিবার এইভাবেই দেখতে পারেন, তার মধ্যে অবস্থানের তারতম্য কিন্তু অতীতেও দেখা গেছে, আমরা দেখেছি। আসলে জওহরলাল নেহেরুকে নেতাজি ভীতি তাড়া করতো বলে কংগ্রেস বিরোধীরা অভিযোগ করেন। ক্লাসিফাইড ডকুমেন্ট প্রকাশিত হওয়ার পর দেখা গেছে বসু পরিবারের ওপর স্বাধীনতার পরেও ২০ বছর পর্যন্ত গোয়েন্দাগিরি করেছে কেন্দ্রীয় সরকার, মানে একটা ভয় ছিল আর কি। কিন্তু ইন্দিরা গান্ধী তিনি নিজে নেতাজির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এখনও খার্গে আর প্রিয়াঙ্কার অবস্থানের মধ্যে ইন্দিরা গান্ধী সেই অবস্থানেরই একটা ছাপ রয়েছে, কিন্তু মুশকিলটা তো অন্য জায়গায়। এই অবস্থানের সাথে রাহুলের অবস্থান তো মিলছে না। তাহলে এটা কি রাহুল গান্ধীর স্বভাবোচিত স্ট্যান্ড, নাকি ব্লান্ডার, নাকি জল মাপতে একটা ক্যালকুলেটেড রিস্ক? যে অস্থিভস্ম বলে রাখা আছে যে জিনিসটা, সেটা একটা ডিএনএ টেস্ট হলে আবার মনে হয় একটা সত্যের উন্মোচন হতে পারে, এটাই আমার বক্তব্য। এর উপর এনকোয়ারি হয়েছে অনেক, কিন্তু সেই এনকোয়ারি রিপোর্টটাকে নেতাজির পরিবারের লোকরা মেনে নিলেও আমরা মেনে নিতে পারি না, কারণ সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এই দুঃখ আমাদের রয়ে যাবে। নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে 64টা ফাইল ছিল, সেই 64টা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি। আর রেনকোজি মন্দিরে যে চিতাভস্য রাখা আছে সেটা কি নেতাজিরই? ডিএনএ টেস্টের দাবি তো দীর্ঘদিন ধরেই উঠছে, শুনলেন শোভনদেব বাবুও সেটাই বললেন। নেতাজি কন্যা অনিতাও তো ডিএনএ টেস্টের পক্ষে। রাহুল গান্ধীও কি ওই মৃত্যু রহস্যের একটা হেস্তনেস্ত চাইছেন? মনে হচ্ছে জানেন তো, সেজন্যই কি তিনি ইচ্ছাকৃতভাবে নেতাজির মৃত্যু তারিখটা সোশ্যাল মিডিয়ায় লিখে দিলেন, একদম সুনির্দিষ্ট, এটাই ডেফিনেট। এবার হয় মানুন, নয় মানবেন না। যদি না মানতে হয় তাহলে আপনি ডেফিনেটলি বলুন কবে হয়েছে, কি হয়েছে। প্রশ্ন হচ্ছে তিনি করলেন কেন, তিনি কি মনে করেছেন? রহস্যের আধারে থাকা নেতাজি আসলে কংগ্রেসকে কি বেশি বেগ দিচ্ছেন? এই নেতাজি নামক ইরেজারটা দিয়ে কি ধীরে ধীরে কংগ্রেসের সমস্ত ঐতিহ্য, লেগাসি সব মুছে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এরকমই কি ভাবছেন রাহুল? দেখুন, নেহেরুর ঐতিহ্যকে মুছে দিতে সমান উচ্চতার কাউকে নেহেরুর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়াটা, এটা তো বিজেপির প্রয়োজন, বিজেপির স্ট্যান্ড। তাদের কার্যকরণ সব কিছু দেখে তো সেটাই মনে হয়। সর্দার প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে, কিন্তু নেতাজির উচ্চতা সর্দার প্যাটেলের তো নেই, এটা নিয়ে তো দ্বিমত থাকবে না। তাই 2018-র 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকারের ওই 75 বছর পূর্তিতে লালকেল্লায় তিরঙ্গা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী। নেতাজিকে দেশের প্রথম রাষ্ট্রনায়কের স্বীকৃতি দিয়েছেন। এটা দেওয়ার মানে কি? মানে যে মুহূর্তে নেতাজিকে দেশের প্রথম রাষ্ট্রনায়কের স্বীকৃতিটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মানে সঙ্গে সঙ্গে সেই মুহূর্ত থেকে নেহেরুকে 2 নম্বর করে দিয়েছেন। আন্দামানে রস আইল্যান্ড, নীল আইল্যান্ড আর পোর্ট ব্লেয়ারের নাম বদলে শহীদ স্বরাজ আর নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, এই 3টে নাম রেখেছেন।
মানে এখানেও নেতাজিকে তিনি নিয়ে এসছেন, রাজপথকে কর্তব্যপথ করেছেন, আর ওইখানে ব্রিটিশ সম্রাটের মূর্তির শূন্যস্থানে নেতাজির মূর্তি বসিয়েছেন। নেতাজি জয়ন্তীকে জাতীয় পরাক্রম দিবস ঘোষণা করেছে বিজেপি সরকার। দাবি ছিল জাতীয় দেশপ্রেম দিবস করার, কিন্তু পরাক্রম করলে সেটা বিজেপির ন্যারেটিভের সঙ্গে মিলে যায়, তাই জন্য পরাক্রম দিবস। আজ কংগ্রেসেও নেতাজিকে শ্রদ্ধা জানানোর সময় মোদি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা নেতাজি টিউটোরিয়ালের আয়োজন করেছিলেন। মানে বুঝতে পারছেন কিভাবে নেতাজিকে আঁকড়ে ধরেছে বিজেপি এবং এই বিজেপি সরকার। অর্থাৎ যখন তিনি এক বিজেপির একটা বড় ভরসা হয়ে দাঁড়িয়েছেন রাজনীতির স্ট্র্যাটেজি অনুযায়ী, তখন তো সেটা কংগ্রেসের জন্য একটা অস্বস্তির জায়গা হবে। এবার অস্বস্তি এড়াতে রাস্তা তো দুটো, হয় আরও বেশি করে আঁকড়ে ধরো অথবা ছেড়ে দাও। রাহুল গান্ধী কি দ্বিতীয় রাস্তাটাই বেছে নিলেন? আচ্ছা, আজ কা क्या दिवस है? आज नेताजी सुभाष चंद्र बोस जी का जन्मदिन है। हाँ, उनका जन्म कहाँ हुआ? उड़ीसा में कहाँ? कटक। तो आज कटक में बहुत बड़ा समारोह है। नेताजी का वो कौन सा नारा है जो आपको मोटिवेट करे? जब आजादी मिल गई तो तुम देना नहीं तो क्या देंगे? हमें नेताजी सुभाष की प्रेरणा से भारत की एकजुटता पर बल देना है। हमें उन लोगों से भी सतर्क रहना है जो देश को कमजोर करना चाहते हैं। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো। আমাদের দেশের অভ্যন্তরে থেকে দেশের বিরোধিতা করা, দেশকে দুর্বল করার যে প্রয়াস, এটা করতে পারতো না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন। नेताजी ऐसा एक लीडर है जो ट्रू सेक्युलर लीडर ऑफ इंडिया। आज भी अगर देश को आगे बढ़ना है, हमारे हिंदुस्तान को आगे बढ़ना है, तो नेताजी के सोच को लेके आगे बढ़ना चाहिए। अगर नेताजी यहाँ रहे तो ये आज जो प्रॉब्लम होता था चारों तरफ, जो प्रॉब्लम आज जो एक कम्युनल वातावरण था वो नहीं होता। খেয়াল করে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দিতে যা বললেন সেটাই শুভেন্দু অধিকারী বাংলায় বললেন। তার মানে ওটা বিজেপির ন্যারেটিভ, এবং সেটা এমন একটা ন্যারেটিভ সেটা কোথাও গিয়ে ফিরহাদ হাকিমও সহমত পোষণ করতে বাধ্য হচ্ছেন। কি অদ্ভুত রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু রাহুল যা বলেছেন সেটা প্রিয়াঙ্কা বা মল্লিকার্জুন খাড়গে তো বলেননি। তার মানে নেতাজি নিয়ে বিজেপি একটা ন্যারেটিভ স্থির করে নিয়েছে, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, বক্তব্যের একটা লাইন, সেটা তারা স্থির করে নিয়েছে। সেটা কংগ্রেস করতে পারেনি। নাকি এক সুরে কথা বলার ধাতটাই কংগ্রেসের নেই? ওখানে এই গো অ্যাজ ইউ লাইকটাই কমন ন্যারেটিভ, মানে ধাত আর কি। আর এই কংগ্রেসি ট্র্যাডিশন কি আজকে তৃণমূলেও বহমান? মানে মনে হচ্ছে, দেখুন জাস্ট এটা ওই বললাম না যে কোথাও গিয়ে মিলে গেল বটে ফিরহাদ হাকিমের সাথে শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদীর বক্তব্য, কিন্তু তৃণমূলের আসল দৃষ্টিভঙ্গিটা কি, ন্যারেটিভটা? কদিন আগে কুণাল ঘোষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির থেকেও বেশি সফল, কারণ কংগ্রেস থেকে বেরিয়ে এসে রাজনৈতিকভাবে কেউ এরকম সফল হননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। ভাবুন, যে নেতাজি একা একটা এরকমভাবে সেনাবাহিনী তৈরি করে এরকম একটা লড়াইয়ে নামতে পেরেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য, যে নেতাজিকে ভারত ছাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, যে নেতাজি সেই যুগে গান্ধীর প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন কংগ্রেসের সভাপতি নির্বাচনে, তাকে তো হল অফ ফেমে রেখে দেওয়া উচিত। তাকে এখনকার রাজনীতিতে টেনে নামানো, এটা কিন্তু বীর দর্পে করতে সাহস লাগে মশাই। আর তার থেকেও বেশি কি দরকার হয় জানেন? মাত্রা জ্ঞানটা ওই গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া। রাজ্যের এক মন্ত্রীও তো সেই পথেরই পথিক হয়েছেন, হয়তো এই চারপাশে বিতর্ক দেখে একটু উৎসাহী হয়ে উঠেছেন। তিনি সোমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের ওই নেতাজি জয়ন্তী পালনে গিয়ে তিনি তুলনার মাত্রাটা আরও এক কাঠি বাড়িয়ে দিয়েছেন।
কি সবার তো একটু নিজস্ব কিছু অ্যাড করতে লাগে না, নইলে তো তার স্পেশালিটি কী রইল। সুতরাং সরাসরি তিনি নেতাজির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করে দিয়েছেন। দেখুন, কুণাল ঘোষ তুলনা করার পর বকুনি খাননি, তিনি ব্যাখ্যা ট্যাখ্যা দিয়েছেন আর কি, ঝুঁকি নেই। এবার ঝুঁকি যে নেই সেটা হয়তো সোমেন মহাপাত্রও বুঝে গেছেন, তাই জন্য তিনি আরও এক ধাপ এগিয়ে তুলনাটা করে দিয়েছেন। তুলনা করতে তো টাকা পয়সা লাগে না, তাই না? আর নেতাজিও তো মানহানির মামলা করতে আসছেন না। শুধু এর ফাঁকে পুষ্পাঞ্জলিতে যদি দুটো ফুল একটু বাড়তি ছুঁড়ে দেওয়া হয়, ক্ষতি কি? যে দেবতা যে ফুলে তুষ্ট। দেখুন, জনগণ বিরক্ত হতে পারে, কিন্তু দেবতা তুষ্ট হলেই তো, একবার স্মিত হাসলেই তো কেল্লা ফতে, সামনেই তো 2026। আমি আজকে বলি, নেতাজি সুভাষ তিনিও বৃত্তশালী ছিলেন, কিন্তু বৃত্তকে পায়ের ভৃত্য করে তিনি সন্ন্যাসীর জীবন যাপন করেছেন। তো এটা একটা যেমন আমাদের কাছে দৃষ্টান্ত, বর্তমানে মুখ্যমন্ত্রী যেভাবে, তার তো অনেক বৃত্তশালিনী হওয়ার অনেক জায়গা ছিল, সবকে উপেক্ষা করে তার সব কিছু, তার জীবনের সব ত্যাগ, তার জীবনের সব পরিশ্রম, সবটাই কিন্তু জনগণের উদ্দেশ্যে করেছে। একজন অধ্যাপক মানুষ কার সঙ্গে কার তুলনা করতে হয় তৈলমর্দন করার জন্য সেটাও ভুলে গিয়েছেন। উত্তরসূরি অনেকেই রয়েছেন, অনেকেই তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন যে ভারতবর্ষকে যাতে উন্নীত করা যায়, কিন্তু সেই রকমভাবে আমার নজরে কেউ পড়েনি যে নেতাজির ঠিক প্যারালাল বা তাকে সাবস্টিটিউট করবে, এরকম কোনো নেতৃত্ব আমাদের নজরে আসেনি এখন। আজকে ভারতীয় সেনাবাহিনী এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। সাথে সাথে আমরা বলি, আমরা জয় হিন্দ বাহিনী গড়ে তুলেছি। একটাই আনন্দ লাগছে যে আজকে অন্তত এই চারিদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখা যাচ্ছে, কারণ আজকে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে, মুখ্যমন্ত্রী এখানে প্রত্যেক বছর করতেন, তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও মুখ্যমন্ত্রীর ছবি বেশি থাকতো। আজকে সকালটা খুব ভালো লাগছে, চারিদিকে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুময় হয়ে আছে, অনুপ্রেরণাকে আর খুঁজে পাচ্ছি না আজকে। এগুলো হলো খুব চিপ পলিটিক্স, এটা হচ্ছে খুব ছোট মনের পলিটিক্স। জীবনের সব কিছু দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় ব্রত নিয়েছে। অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক অনেক মার, অনেক কিছু সহ্য করে আজকে উনি এই জায়গায় গেছেন। বিরোধী দলনেতার দয়ায় নয়, উনি মানুষের সমর্থন নিয়ে গেছেন। যারা নিজেরা জিততে পারে না, যারা নিজেরা করতে পারে না, বড় বড় কথা বলে পার্সোনাল করে, এটা কাজ নয়। কাজ হচ্ছে মানুষের কাজ করা। দেখুন, ওই নেতাজি আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন, আর আজকে সরকার জয় হিন্দ বাহিনী তৈরি করেছেন। এই তুলনাগুলো রাজনীতির ময়দানে উঠে এসছে। এগুলো কিন্তু সাধারণ মানুষ খুব বেশি মাথা কামাচ্ছেন বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, আজ কুণাল ঘোষ নেতাজি জন্মজয়ন্তীতে কয়েকটা ছবি পোস্ট করেছেন, তাতে নেতাজি সম্পর্কিত কোনো অনুপ্রেরণা ছিল না। তবে অনুপ্রেরণা একটা ছিল, অবশ্যই ছিল। ছবিটা কার জানেন? নেতাজির সঙ্গে কয়েকদিন আগে যার তুলনা করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। সুকুমার রায়ের সেই সৎপাত্র বলে একটা কবিতা ছিল না, তার লাইনটা আজকে ধার করতে বড্ড ইচ্ছে করছে। ধন্যী ছেলের অধ্যাবসায়। তৃণমূল কংগ্রেস মানে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় নেত্রী, রাজ্যের নেত্রী, দলের প্রাণভোমরা। তাকে দেখেই, তার জন্যেই দলটা মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে। আবার সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খুব সুন্দর করে একটা কাঠামো তিনি তার মতো করে চেষ্টা করছেন। ব্যাম্বু মিশন প্রকল্পটি রাজ্য সরকার চালু করতেই দেয়নি, বলেছেন বাঁশের দরকার নেই, ওই বাঁশ দিয়ে বাঁশ দেওয়া আমরা মানব না। তা এখন সেই বাঁশের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠছেন। তা আমরা আশা করব ভাইপো এবং তার অনুগামীরা এই বাঁশকে তৈলাক্ত বাঁশই বানিয়ে রেখেছে। দেখুন, কুণাল ঘোষ সিরিয়াসলি অসাধারণ। ওই বললাম, সুকুমার রায় নির্ঘাত মানসচক্ষে দেখেছিলেন। এমনিতে তো উনি সমস্ত কিছুই বহুদিন আগে, ওই অত বছর আগে এমন সব লাইনগুলো লিখে গেছেন, সব আজকের দিনে ভীষণভাবে সত্যি হয়ে যাচ্ছে। ওই লাইনটা ধন্যী ছেলের অধ্যাবসায়, এটা কুণাল ঘোষকে দেখেই লিখেছিলেন।
শিওর আমি। দেখুন, একদিকে প্রাণশক্তি, আরেকদিকে জনপ্রিয়তা। আলিপুরদুয়ারের সভা থেকে তো আজ নেতাজিকে নিয়ে অনেক কথা বলেছেন মুখ্যমন্ত্রী, আর তারপরেই স্টেজ থেকে নেমে জনতার সঙ্গে এভাবেই মিশে গেছেন। ভিড়টা দেখুন। রাজনীতি কিন্তু সব কিছু মিলিয়ে দেয়, কোথাও কোনো জার্ক থাকে না। ওই আমরা যখন এডিট করি না, ভিডিও এডিট করি, তখন একটা কিছু গ্রামার থাকে, তার ব্যাকরণ থাকে। সব ছবির পরে সব ছবি লাগানো যায় না, তাহলে বলা হয় জার্ক লাগছে, ওটা ধাক্কা লাগে। ঠিক রাজনীতির ক্ষেত্রে যেভাবেই যে ছবি দিন পর পর ছবিগুলো রাখলে কোথাও দেখবেন কোনো জার্ক থাকে না, স্মুথলি মিলে যায়। এটা রাজনীতির বিশেষত্ব। একটা সময় ওই জলপাইগুড়ির কামারপাড়ার বরেন বসুর বাড়ি, জলপাইগুড়ি রাজবাড়ি, জলপাইগুড়ি টাউন স্টেশন, এরকম বিভিন্ন জায়গায় বারবার গেছেন নেতাজি। তখন আলিপুরদুয়ার কিন্তু আলাদা জেলা ছিল না। আলিপুরদুয়ারকে জেলা ঘোষণা করেছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালে। আজ সেখানকার সুভাষিনী চা বাগান মাঠে প্রশাসনিক সভা শেষ করে যেটা দেখালেন, সেটা তো অফুরন্ত প্রাণ শক্তির নিদর্শন। অনুপ্রাণিত কে হলেন? সবার আগে কুণাল ঘোষ। নেতাজির সঙ্গে এবার আর কোনো তুলনা কিন্তু তিনি করেনি, এমনকি এই 23শে জানুয়ারি এটা মাথায় রেখেও করেনি। কিন্তু ছবিটায় সত্যি কি কোনো তুলনা নেই? এখানেই রাজনীতি। আম জনতার মধ্যে সূক্ষ্মভাবে এত কিছু ছড়িয়ে দিতে পারে না রাজনীতি, মানে সেটা অর্ধেক সময় অবশ্য জনতা, মানে আমরা আম জনতা, আমরা চট করে পুরোটা বুঝে উঠতে পারি না, কিন্তু যেটুকুনি বুঝি সেটাই হয়তো কাজে লেগে যায়। আজ কুণাল ঘোষের পর দলে দলে তৃণমূল নেতা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি শেয়ার করতে শুরু করেছে। তার মানে সাধারণ মানুষ যা বোঝেন তার থেকে অনেক এগিয়ে বোঝেন রাজনৈতিক নেতাকর্মীরা। আর একই সঙ্গে শেয়ার হচ্ছে কুণাল ঘোষের ক্যাপশন লাইনটাও, ওই ছবির সঙ্গে যেটা দিয়েছেন, ফিটনেস। দেখুন, এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটা নিয়ে বিভিন্ন বিতর্ক হতে পারে, কিন্তু এটা যদি আপনি আমজনতার দৃষ্টিতে দেখেন, সত্যিই তো কোনো রকম কোনো মানে আলাদা করে ভাবনা চিন্তা করার প্রয়োজনই পড়ে না। মুখ্যমন্ত্রী যেভাবে মানুষজনের মধ্যে ভিড়ে যান, যেভাবে হাঁটেন, যে তড়িৎ গতিতে চলেন, সব কিছুর মধ্যে তো তার ফিটনেসটা চোখে পড়ে। কিন্তু মুখ্যমন্ত্রীর হাঁটুতে চোট রয়েছে, তারপরেও তিনি কতটা ফিট, এটাই কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা হলো? হাঁটুর চোটটা কিন্তু চলে এলো, তাহলে এটা মাথায় রাখতে হবে। এর বাইরেও একটা লাইন ছিল যেটা সম্ভবত পূর্ণেন্দু বসু আগের থেকে পড়ে ফেলেছিলেন। তিনিও তো অনুপ্রাণিত, আর অনুপ্রেরণা থাকলে তা কিন্তু কখনো লুকিয়ে রাখতেনি, জানেন তো। কোনো রাগঢাক করেননি পূর্ণেন্দু বসু, একদম পরিষ্কার বলে দিয়েছেন। আসলে দেখবেন, ওই যারা গাড়ি চালান না তারা জানেন, ধরুন একটা লাইনে আপনি চলছেন, পাশের লাইনটায় ঢুকতে হবে, একবারে পোঁ করে ঢুকে যাওয়া যায় না, একটু ফাঁক ফোকর খুঁজতে হয়, বা 2-3 বার ট্রাই করতে হয়, তারপর ঠিক একটা ফাঁক এসে ঢুকে যাওয়া যায়। পূর্ণেন্দু বসু আসলে অনেকদিন সাইড লাইনে বসে আছেন, তো মাঠে নামার সুযোগটা খুঁজছিলেন। দেখুন, মাঠে নামার সুযোগ সাইড লাইনে বসা ফুটবলাররা কিন্তু সব সময় খোঁজেন, পূর্ণেন্দু বসুও করেছেন, কোনো ভুল নেই। কিন্তু এই যে আপ্রাণ চেষ্টাটা এবং একটা চান্স পেলেই ঢুকে পড়া, লেন চেঞ্জ করে নিয়ে মেন লেনে ঢুকে পড়া, এটাকেই বলে অনুপ্রেরণা ওভারফ্লো হওয়া। এই দলে কারোর না, আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন, তাহলেই টিকে থাকতে পারবেন। এই কথাটা ভালো করে মাথায় গেঁথে দিন। দলের যে দায়িত্ব যার মাথায়, তিনি বলে দিয়েছেন যে এটা মনে করার কোনো কারণ নেই যে আমার হাতে কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতাই সংবিধান বলে আমার হাতে, আমি যা বলবো সেটাই শেষ কথা। পূর্ণেন্দু বসুকে কমাস আগে প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে দেখতে পাওয়া গেছিল। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে রোগী মারা যাচ্ছে, এই অভিযোগে একটা তালিকা তুলে ধরেছিলেন তিনি, এমনকি মৃতের পরিবারের লোকজনদেরও সেখানে হাজির করানো হয়েছিল। দেখুন, পূর্ণেন্দু বসু পুরনো নকশাল নেতা, কৌশল জানেন। সেদিন তিনি ওই কৌশলী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যদিও সেই ন্যারেটিভটা কাজে আসেনি সেই সময়। কিন্তু আন্দোলনের জেরে মৃত্যুর ক্ষতিপূরণ দিলেও সরকার কিন্তু সেই দোষে
একজন জুনিয়র ডাক্তারকেও শাস্তি দিতে পারেনি, উল্টে কারণগুলো নিয়ে রাজ্যকে অস্বস্তিতেই পড়তে হয়েছিল। তবে চেষ্টা করেছিলেন পূর্ণেন্দু বসু, এটা 16 আনা সত্যি এবং 100% চেষ্টা করেছিলেন। তার চেষ্টার মধ্যে কোনো খামতি ছিল না, মানে কৌশলটা কাজে না লাগলেও পূর্ণেন্দু বসুকে কাজে লাগানো হয়েছিল সেদিন। তার আগের থেকেই নবজোয়ারের ওই ঢেউয়ে পূর্ণেন্দুর মতো অনেক নেতাই সাইড লাইনে চলে গেছিলেন। একসময় মন্ত্রী ছিলেন, সেখান থেকে একেবারে সাইড লাইনে। কদিন ধরে কি দেখতে পাচ্ছি খেয়াল করে দেখবেন, সাইড লাইনে চলে যাওয়া নেতারা একে একে সবাই সামনে চলে আসছেন, মেন লাইনে ঢুকে পড়ছেন। মন্ত্রিত্ব যাওয়া অখিলগিরি ফের ময়দানে ফিরেছেন। আর উল্টো দিকে অভিষেকপন্থীরা, অভিযোগ যে তারা আবার সাইডে চলে যাচ্ছেন। বুঝলেন তো, একদিক উঠবে আরেকদিক নামবে, এটাই তো নিয়ম। তিলোত্তম আন্দোলনটা সরকার গ্রিপে এনে ফেলেছে, কিন্তু পূর্ণেন্দু বসু যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেছেন। এবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি রদবদল করবেন, রদবদল হচ্ছেই, মাস দেড়েকের মধ্যেই হচ্ছে। কার কার উত্থান হয় সেদিকে সবারই নজর রয়েছে। ফলে একটাই চান্স, যদি চোখে পড়ে যান, যদি তার মুখটা মনে পড়ে যায় ওই সময়, তাই বোধহয় সবাই করছেন। পূর্ণেন্দু বসুও অনুপ্রেরণার প্রকাশটা একটু সজোরে করে ফেললেন। মমতা ছাড়া গতি নেই, মমতার লোকই থাকবে, এগুলো সরাসরি বলা মানে কি, মানে সরাসরি কোর টিমে কামব্যাক করা, সাইড লাইন থেকে মাঠে নামার মরিয়া চেষ্টা। অনুপ্রেরণার যেরকম কারণ থাকে তেমনি অনুঘটকও থাকে। এক্ষেত্রে অনুঘটকটা কি খেয়াল করুন, আলপিন থেকে এরোপ্লেন, তৃণমূলের যে কোনো কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবেই থাকবে, এটাই তো নিয়ম। গত 1 দশকে তো এর কোনো অন্যথা হয়নি। কিন্তু ডায়মন্ড হারবারে, আজকের ডায়মন্ড হারবারে খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে এই সেবাশ্রয় নিয়ে সোশ্যাল সাইটের যে পোস্টগুলো করা হয়েছে সেগুলোতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। পূর্ণেন্দু বসুরা বোধহয় এটা খেয়াল করেছেন, তাই হয়তো পাল্টা বলছেন মমতার মুখ আর মমতার লোক ছাড়া সবাই বাদ। তবে তৃণমূলে অন্য কিছু ভাবার লোকও আছে জানেন তো, সৌগত রায়, যাকে দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মন সতেজ থাকলে বয়স কোনো ফ্যাক্টরি না, সেই তিনিও এখন পূর্ণেন্দু বসুকে চিনতে পারছেন না। এবার সেটা বয়সের কারণে চিনতে পারছেন না নাকি রাজনৈতিক কারণে চিনতে পারছেন না, সেটা কিন্তু ক্লিয়ার নয়। পূর্ণেন্দুবাবু বলছেন আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হন তাহলেই তৃণমূল দল করতে পারবেন। পূর্ণেন্দুবাবুকে? পূর্ণেন্দু বসু কিন্তু এখন আর দলে কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমি জানি ওর বলার কোনো গুরুত্ব আছে কিনা তাও জানি না। পূর্ণেন্দু বসু তো মন্ত্রী ছিলেন, এখন উনি তৃণমূলের সঙ্গেও ঠিক নেতা না, ওইটা ওরা সাইড লাইনে কিছু কাজ করছে, কি একটা বাঁচাও ঠাচাও কিছু করেছেন। এখানে টিকে থাকতে গেলে মমতার দলের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে তোমাকে মাল কামাতে হবে, মাল দিতে হবে। এখন কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, কারা ভাইপোর লোক, এই নিয়ে লড়াই চলছে। আর যেরকম ভাগের মা গঙ্গা পায় না, বাংলায় একটা কথা আছে, সেরকম পশ্চিমবঙ্গ সেই অবস্থা হচ্ছে। ভাগের মা গঙ্গা পায় না, বাংলায় মাও আছে গঙ্গাও আছে, আরেকটা জিনিসও আছে, কি বলুন তো, ভাগাভাগি। বঙ্গভঙ্গ আমরা না দেখলেও আমাদের পূর্বসূরীরা দেখেছিলেন, এই বাংলা ভাগও দেখা হয়ে গেছে বাঙালির। এখনও দেখছি আরেকটা ভাগাভাগি, এই ভাগাভাগিটা হয়তো একদিন ইতিহাসে স্থান পাবে জানেন তো। 64 সালে সিপিআইএম আর সিপিআই ভাগ হয়েছিল, ভাগ হলেও বামফ্রন্টের এক ছাতার তলায় ছিল অবশ্য দুটো দলই। কংগ্রেস ভাগ হয়ে তৃণমূল হয়েছে, প্রথমে কংগ্রেস ভাগ হয়ে কংগ্রেস, আদি কংগ্রেস, কংগ্রেস আই, তারপর সেখান থেকে তৃণমূল, জোটও হয়েছে আবার বিচ্ছেদও হয়েছে। এবার তৃণমূলও নাকি ভাগাভাগি হবে, অন্তত বিরোধীরা তো এরকমই বলছেন। আশায় বাঁচে চাষা, কি হবে আমরা জানি না, কিন্তু ভাগ হলে বিচ্ছেদ হয়, কিন্তু ফের বন্ধুত্ব সেটাও কিন্তু হয়, ইতিহাস সেটাই বলছে। এই ভাগাভাগির কথাগুলো আমরা কেন বলছি এটাই তো ভাবছেন, এগুলো কোথা থেকে আসছে? আসছে তো তৃণমূলের অন্দর থেকেই আসছে। এবার কতটা অন্তর থেকে আসছে জানি না, তবে আসছে অন্দর থেকে। এর মধ্যে হুমায়ুন কবির কালকে অধীর চৌধুরীর খানিকটা প্রশংসা করে ফেলেছিলেন, এতেও ভাগাভাগির অঙ্ক রয়েছে। একটা ভাগে রয়েছে সংখ্যালঘু সংখ্যাগুরু ভোট,
তার মধ্যেও ভাগাভাগি। আবার আরেকটা দিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেও ভাগাভাগি। ভরতপুরের বিধায়ক অভিষেকের হয়ে সাম্প্রতিককালে আমরা দেখছিলাম তেরে ব্যাট চালাচ্ছেন। তবে শুধু তিনি নন, ভাগাভাগির অঙ্কে তো কুণাল ঘোষও সামিল। তিনিই তো অভিষেককে 36 সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে চেয়েছেন। আবার কদিন বাদে সেই তিনি আরজিকর ইস্যুতে অভিষেকের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। এবার তিনি আবার একটা এই জায়গাটায় না একটা অদ্ভুত জিনিস আপনাদের একটু বলি। এই যে বাইপাসটা আছে, রাজারহাট বাইপাস, সেটার মধ্যে যেতে যেতে একটা হোটেল পড়ে। হোটেলটার নাম আর বললাম না, কিন্তু হোটেলটার গঠনশৈলী এমন দেখে মনে হয় হোটেলটা একটু হেলে আছে, যার জন্য ওই স্টপেজটার নামই হয়ে গেছিল হেলা। এর লোকে বলতো এই হেলা এসে গেছে, হেলা এসে গেছে, নামুন নামুন। তো সেই হেলে যাওয়া ব্যাপারটা না রাজনীতির ক্ষেত্রে দারুণভাবে কাটে। কে যে কোন দিকে কখন হেলে যাবেন, আমাদের বাংলার বাড়িগুলোর মতো, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই যে ধরুন কুণাল ঘোষ, তিনি শুভেন্দু অধিকারীকে হঠাৎ শাবাশি দিয়ে বসলেন। এবার এটা তো লোকের মাথায় নতুন রকম হেলাহেলির ইঙ্গিত বলে মনে হতে পারে। ভাবুন তো, যে শুভেন্দু অধিকারীকে নাকি তিনি ছাড়া আর কেউ গালাগালি দেওয়ার সাহসই পায় না বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন, সেই তিনি আজ শুভেন্দুর প্রশংসা করছেন। একদিক থেকে আরেক দিকে হেলছেন। এখানে একটু তলিয়ে ভাবার প্রয়োজন, জানেন তো। শুভেন্দুর প্রশংসা করার পাশাপাশি সুকান্ত মজুমদারকেও খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। সুকান্ত ইচ্ছে করলে এড়িয়ে যেতেও পারতেন, কিন্তু জাননি। এই সুযোগে তিনি আবার নিজের বায়োডাটা দেখিয়ে দিয়েছেন। সুতরাং রাজনীতিকরা কোন জিনিসটার জন্য কোন চালটা দেন বা কোন দিকে হেলেন, আর ওই নারকোল গাছ যেরকম হাওয়ায় হেলে না মাঝে মধ্যে, আশেপাশে বাড়ি থাকলে মাঝে মধ্যে ধাক্কা ধাক্কাও খায়, ফলে কোন ধাক্কায় যে কোন বাড়ির দেওয়াল ভাঙবে সেটা বোঝা খুব মুশকিল। বিজেপির অভ্যন্তরে রাজনীতিতে সুকান্ত মজুমদার তিনি নবজাতক। এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। আমার বয়স তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া বিপ্লব মিত্রকে জেতাতে পারেনি। তিনি একটা নির্বাচনী সাফল্য পেয়েছেন, সে হতেই পারে, কিন্তু তার সঙ্গে রাজনীতি অনেকটা লম্বা দৌড়ের খেলা। ভারতবর্ষের নয়, পৃথিবীর এই যুগের সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন, সেই সংগঠনে 22 বছর কাজ করে এসেছি। সেই জন্যই বিজেপির নবজাতকের কাছে তৃণমূল হারছে, আবার হারবে। বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। না, নমস্কার, আমার কারো সার্টিফিকেট লাগবে, পয়সা দলের লোকের সার্টিফিকেট। দেখুন, এতটাও মনে করার কিছু নেই। কুণাল ঘোষের মনে হয়েছে, কোনো মানুষের মনে হওয়ার ওপরে তো কারোর হাত নেই। তার সম্পর্কে কুণাল ঘোষের মতামতকে অগ্রাহ্য করতেই পারতেন সুকান্ত মজুমদার, কিন্তু করলেন না। কেন? কারণ তার কাছে রাজনীতিতে প্রত্যেকটা কথা একটা বলের মতো, এবং যখনই অপোনেন্ট বলে তখন অপোনেন্ট আসলে বল করে, এটা ভেবে নিয়ে সবাই ব্যাট চালাতে শুরু করেন। ফলে কুণাল ঘোষের কথাটাকেও কি সুকান্ত মজুমদার একটা ব্যাট চালানোর সুযোগ বলে দেখলেন? কারণ এই সুযোগেই তো তিনি এক ঢিলে অনেকগুলো পাখিকে টার্গেট করলেন দেখলাম। টার্গেট 1 তৃণমূল। সুকান্ত মজুমদার মনে করিয়ে দিলেন তিনি একবার অর্পিতা ঘোষকে হারিয়েছেন, আরেকবার বিপ্লব মিত্রকে হারিয়েছেন, সর্বোপরি দুবারই তার কাছে তৃণমূল হেরেছে। দ্বিতীয় লড়াইটা প্রথমটার তুলনায় একটু টাফ ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনিই জিতে মাঠ ছেড়েছেন। একবার নয়, শুভেন্দু অধিকারী যে স্কুলের প্রাক্তন ছাত্র, সেই মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের দুজনকে তিনি হারিয়েছেন। এটা যেরকম পরোক্ষে শুভেন্দু অধিকারীকে বার্তা বলে কেউ কেউ ধরতে পারেন, তেমনি সুকান্ত মজুমদারের দ্বিতীয় টার্গেট কি সেটা ভাবতে বসলে কেউ মনে করতে পারেন যে বিজেপির রাজ্য সভাপতি আসলে ঝিকে মেরে বউকে শেখালেন। দিলেন কুণাল ঘোষের কথার উত্তর, বার্তাটা গেল শুভেন্দু অধিকারীর কাছে। কি বার্তা? বিজেপির হয়ে সক্রিয় রাজনীতি করার আগে 22 বছর তিনি আরএসএস করেছেন।
তার মানে কুণাল ঘোষ যার প্রশংসা করছেন সেই শুভেন্দু অধিকারীর মতো তিনি দলবদলু নন, তিনি সংঘ পরিবারের ঘরের ছেলে, তিনি বিজেপির মূল স্রোত, মূল ভিত্তির একটা অংশ। এ সমস্ত সূক্ষ্ম বার্তাগুলো যদি একবার ধরে ফেলতে পারেন না, দেখবেন রাজনীতিটাকে কিন্তু আর এত বোরিং বলে মনে হচ্ছে না। তখন দেখবেন প্রত্যেকটা বাঁকে বাঁকে কিরম রোমাঞ্চ লাগছে। এই যেমন ধরুন, আমার টেলিপ্যাথি কি বলছে জানেন? জন বার্লার প্লেলিস্ট থেকে রং দে মোহে গেরুয়া গানটা আপাতত কয়েক বছরের জন্য বাদ চলে গেল। কয়েক বছরের জন্য বলছি, নির্দিষ্ট সময় কিন্তু বলিনি, কারণ আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদের মনে এখন পদ্ম নয়, মনে হচ্ছে ঘাস ফুলের চাষ হচ্ছে। আজই তো আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন তিনি। ভুলে যাবেন না, তিনি আবার মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য জন বার্লা বলে কথা। আচমকা নয় কিন্তু, বলে কই জন বার্লা মুখ্যমন্ত্রীর সভায় গেছিলেন। শুধু যেটা এখনও বলছেন না সেটা হলো তিনি কবে সরকারিভাবে বিজেপি ছাড়ছেন আর তৃণমূলে যোগ দিচ্ছেন, সেই তারিখটা শুধু বলছেন না, বাকি সব বলছেন। জন বার্লা কি আসলে একটু সাসপেন্স বিল্ড আপ করতে চাইছেন, থ্রিলটা নষ্ট করতে চাইছেন না নাকি এক পা জলে আর এক পা ডাঙায় রেখে এখনও তিনি জল মাপছেন? দিদির সঙ্গে কি কথা হলো জানদা? হ্যাঁ, দিদির সঙ্গে কি কথা হলো? সময় অপেক্ষা করো সবকিছু। কেমন লাগলো? আজকে তো জয় বাংলা বললেন। হ্যাঁ দাদা, আপনি কি কবে হবে সময় আসবে সবাই জয় বাংলা স্লোগান দিলেন, কেমন লাগলো? সেই ছোটবেলায় যখন রোববার দিন সকালে বসে মহাভারত দেখতে বসতাম না ওই টিভির পর্দায় দূরদর্শনে, তার শুরুতে আসতো মনে আছে একটা চক্র, আর পেছন থেকে ভেসে আসতো ম্যায় সময় হুঁ। সময় জিনিসটা যে কত ডেঞ্জারাস এবং কত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, সেটা সেই ছোটোবেলায় তখন বুঝতে পেরেছিলাম। আজকে দেখুন দিদির সঙ্গে কি কথা হলো, সময় বলবে, সময় জানতে পারবেন। কবে যোগদান করছেন, সময় জানতে পারবে। সময় আসুক, সময় এলেই সব বুঝতে পারবেন। এবার সময়টা কবে সেটা জন বার্লা বলছেন না, কিন্তু কোনো কানাঘুষো এবার শোনা যাচ্ছে এবং যা বোঝা যাচ্ছে যা তাতে ওই মাঘ মাসেই তিনি মালা বদল মানে ওই দল বদলটা সরকারিভাবে সেরে ফেলতে পারেন। প্রশ্ন হচ্ছে জন বার্লা বিজেপি ছাড়ছেন কেন? আবার এইটা শুনে আপনারা ভাবছেন তো এই প্রশ্নগুলোর কোনো মানে হয়? রাজনৈতিক নেতারা কখন কোনো দলে থেকে কোন দলে যাবেন এটার জন্য আবার কোনো অত ভাবনা চিন্তা করতে হয় নাকি, বা কারণ খুঁজতে হয় নাকি? কারণটা তো জানা, একদম দুটো ফিক্সড কারণ আছে। নেতারা হয় দলে থেকে কাজ করতে পারছেন না এই জন্য দল ছাড়ছেন, কারণ মানুষের জন্য কাজ করার জন্য তাদের মনটা আকুপাকু করছে, জনসেবা, আর নয়তো দলের ভেতরেই তারা দমবন্ধ হয়ে পড়ছেন, দমবন্ধ হয়ে আসছে, সেই জন্য দল ছাড়ছেন। এবার এই দুটো কারণ ফিক্সড, কিন্তু জন বার্লা কোন কারণে দল ছাড়ছেন সেটার কিন্তু কোনো সরকারি বিবৃতি নেই। তাই আমরা আন্দাজ করতে পারি জন বার্লা দলে দমবন্ধ হয়ে যাচ্ছেন এবং জনগণের জন্য কাজ করতে পারছেন না, দুটোই সত্যি বলে দল ছাড়ছেন। এটা দুটোকেই ধরে নিলে তো আর কেউ আপনাকে দোষতে পারবেন না। দেখুন এক সময়ের কেন্দ্রীয় মন্ত্রী এখন একেবারে বেকার, বিজেপি লোকসভা ভোটে টিকিট দেয়নি, অথচ আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগ্গার মতোই জন বার্লাও চা বলয়ের নেতা। আদিবাসীদের মধ্যে দুজনেরই জনপ্রিয়তা সমান, মানে মনোজ টিগ্গার যা যা আছে তার সবই জন বার্লারও আছে। তা সত্ত্বেও কেন তাকে ফেলে বিধায়ক টিগ্গাকে পার্লামেন্টে নিয়ে গেলেন নরেন্দ্র মোদী? কারণ একটাই, বিজেপি খুঁজলে শুনবেন তারা একদম পরিষ্কার করেই বলেন মনোজ টিগ্গার ইমেজ সেটা ক্লিন, স্বচ্ছ, সৎ, আর উল্টো দিকে জন বার্লা বরাবরই বিতর্কিত। কেন্দ্রীয় মন্ত্রী থাকার সময় তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছিল তৃণমূলের আলিপুরদুয়ার জেলার নেতারা তাকে কিন্তু স্পষ্ট ভাষায় জমি মাফিয়া বলেছিলেন। দেখুন আবার একটা বাঁক, আবার রোমাঞ্চ, আবার থ্রিল, তাই তো? যাকে এক সময় রাজ্যের শাসক দল জমি মাফিয়া বলেছিল, আজ তাকেই সরকারি অনুষ্ঠানের মঞ্চে ডেকে নিল রাজ্য সরকার, কথা বললেন মুখ্যমন্ত্রী। যাকে একসময় জমি লুটের মতো একটা গুরুতর অভিযোগে অভিযুক্ত করেছিল তৃণমূল, তাকেই তারা এখন জয়েনিং লেটার দিতে চলছে। ভাবুন তো একবার,
জন বার্লা যদি একবার বলে বসেন বন্যরা বনে সুন্দর, জন বার্লা তৃণমূলে, তাহলে কি হবে? তৃণমূল যেহেতু জন বার্লাকে জয়েনিং লেটার ধরাচ্ছে, সেজন্যই সম্ভবত শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতা জন বার্লাকে ওই ফ্রিল্যান্সারের স্টেজে নামিয়ে দিয়েছে। বাই ইলেকশনে কি হয়েছে? উইদাউট জন বার্লা ওরা জিতবে, ঠিক আছে জিতুক, আমার এলাকাতে ঢুকবে, বিহার থেকে অন্য অন্য স্টেট থেকে ঢুকবে, আর আমাকে না জিজ্ঞাসা করে ওরা বলবে না আমরা জিতে যাব। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেননি আপনি আপনার এই খবরের কথা? আমি বলেছি, কেউ শুনে। মানে উনি কে? ভারতীয় জনতা পার্টির 27 অক্টোবর থেকে অদ্যাবধি মেম্বারশিপ হয়েছে, উনি পার্টির মেম্বার নয়। অনেকে চলে গেছে বিজেপিতে এসছে, তাদের বিজেপির খুব লাভ হয়েছে এরকম নয়। অনেকে বিজেপি থেকে অন্য দলে চলে গেছে, তাদের বিজেপির ক্ষতি হয়েছে এরকম নয়। অনেকে আসে অনেকে যায়, রাজনীতিতে চলতেই থাকে। যা যে রাজনৈতিক দল করার ইচ্ছে তিনি সেই রাজনৈতিক দল করবেন, কেউ বাধা দিতে পারবে না তাতে। দেখুন, সবাই সব কথা বললেন, সবার কথা ইম্পর্টেন্ট, তবে শুভেন্দু অধিকারীর কথার গুরুত্বটা একটা বিশেষ কারণে। বিরোধী দলনেতা বুঝিয়ে দিলেন জন বার্লা অফিসিয়ালি বিজেপির লোক নন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সদস্য পদই রিনিউ করাননি, তাই তার দলবদলকে রাজ্য বিজেপি নেতারা গুরুত্বহীন দাবি করতেই পারেন। মানে এইটা বলে দিলে তো আর এটা নিয়ে আলাদা করে আর কিছু বলারই দরকার পড়ে না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, যখন উপনির্বাচন হয়েছিল তখন পর্যন্ত জন বার্লা তো বিজেপিতেই ছিলেন, এবং তার বক্তব্যটা যদি ধরতে হয় তাহলে কি দাঁড়ালো? তিনি নিজের মুখেই ইঙ্গিতটা দিয়ে দিলেন যে তার জন্যই এই মাদারিহাটের জেতা আসনটায় বিজেপি হেরেছে। এবার বিজেপিতে থেকে যদি বিজেপিকে হারিয়ে দিয়ে থাকেন, সেটা নিজের শক্তি দেখানোর জন্যই হোক, নিজের গুরুত্ব বোঝানোর জন্যই হোক না কেন, কেউ কেউ কিন্তু আবার তাকে কোথাও গিয়ে বিশ্বাসভঙ্গ করার দায়ে অভিযুক্তও করতে পারে। কিন্তু সে যাক, সবাই জানেন যে এই প্রবল আরজিকর আন্দোলনের হাওয়ার মধ্যেও ওই মাদারিহাট উপনির্বাচনে বিজেপি যে জিততে পারেনি, তাদের হাতছাড়া যে হয়েছে আসনটা, তার জন্য তারা যদি কোথাও গিয়ে জন বার্লাকে গুরুত্ব দিয়ে ফেলেন, মানে সেটা তার জন্যই হেরেছে তিনি যতই নিজের মুখে বলুন, তাহলে তো তাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়ে যাবে। অর্থাৎ জন বার্লার নো ভোট টু বিজেপির ক্যাম্পেন, সেটা যে কার্যকর হয়েছে, তিনি যে ফ্যাক্টর, সেটা তো অস্বীকার করা হয়ে যাবে। সেটা তো বিজেপি কিছুতেই করতে পারে না। সেই 2019-এ বিজেপির উত্থানের পর থেকে আমাদের রাজ্যে কিন্তু এখন এটাই চলছে, জানেন তো, তৃণমূল আর বিজেপির মধ্যে এই কাবাডি খেলাটা চলছে। এ ওর কোর্টে যাচ্ছে, ওর কোর্টে আসছে, ইজিম টিজিমের কোনো বালাই নেই। রেডিমেড নেতা আনো, হেরে যাওয়া আসনো জিতে যাও। অপারেশন উন্নয়ন বনাম অপারেশন পদ্ম। এবার এসবের মধ্যে মিসিং কারা, এটা আপনারা জানেন, ভোটাররা। ভোটের আগে যাদের দুয়ারে এসে নেতারা হাত জোর করে দাঁড়ান, তাদের অবস্থা কেমন জানেন? অনেকটা ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো। সেই অমোঘ উক্তি, আর কত হেলবো, এবার আর হাল হেললে তো পড়ে যাব। এবার একটু সোজা হয়ে দাঁড়াই। দেখুন, কলকাতার তার আশেপাশের এলাকার মানুষ তো এই একটাই প্রশ্ন করছেন, আর কত হেলবো। তাই তো দেখছি 14ই জানুয়ারি কলকাতার বাঘাযতীনে 4 তলা একটা বাড়ি পাশের বাড়ির ওপর হেলে পড়লো। ফ্ল্যাটটার ওই রকম হেলে পড়া দশা দেখে পিসার হেলানো মিনারের কথা সবার মনে পড়ে গেছিল। এবার এখন দেখছি পিসার যদি একটা হেলানো মিনার থেকে থাকে, তাহলে আমাদের তো হাজার হাজার হেলা বাড়ি আছে। ওই শুরুতে একটা হেলা হোটেলের কথা বলছিলাম, সেটা তো গঠনশৈলীতে, কিন্তু অ্যাকচুয়ালি হেলা বাড়ির তো ছড়াছড়ি চারপাশে। একটা কথা বলুন তো, গায়ে পড়া বলে একটা বিষয় আছে, বাংলা ভাষা খুব সমৃদ্ধ ভাষা তো। এবার আমাদের এখানকার বাড়িগুলো কেন এরকমভাবে গায়ে পড়া হয়ে গেলে একে অন্যের গায়ের ওপর ঢলে পড়ছে, কোনো মানে হয় বলুন? আরও একটা জিনিস, এটা অদ্ভুত প্রশ্ন, এটা মাঝে মধ্যে মনের মধ্যে আসে। দেখুন, আমরা খবর করতে গিয়ে দেখি একটা কিছু যদি শুরু হয় না, তখন পর সেই খবরটাই সামনে আসতে থাকে। এই একটা ওই বাঘাযতীনের হেলা বাড়ির কথা বললাম আপনাদের, তারপর থেকে দেখুন চারপাশে হাজার হাজার হেলা বাড়ির, ওই হাজার হাজার বললেই সেই হাজার হাজার ডক্টর হাজরা, সেই সোনার কেল্লার মতো হাজার হাজার হেলা বাড়ি চারপাশে রয়েছে দেখতে পাচ্ছি। এই বাড়িগুলো কি সব ওই একবার খবর হওয়ার পর নতুন করে সব হেলতে শুরু করলো? তা তো নয়, বাড়িগুলো হেলেই গেছিল।
আমরা খবর করছি বলে এখন বিভিন্ন জায়গা সব লোকজন তারা খবর দিচ্ছেন, ফলে ওই বাড়িগুলোর খবর আমরা পাচ্ছি। কিন্তু যাদের খবরগুলো রাখার কথা, এই বাড়িগুলো যে জন্যে হতে পারলো এবং হেলতে পারলো, তার দায়টা কাদের? যাদের দেখাশোনার ভার ছিল, যারা এই বাড়িগুলো ওইভাবে হতে অ্যালাউ করেছেন, যারা এই বাড়িগুলোর প্ল্যান পাস করেছেন, যারা এই বাড়িগুলোর ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন। আজও তো বিধাননগর পুরসভার 2টো জায়গা আর হাওড়ায় হেলা বাড়ির সন্ধান পাওয়া গেছে। মানে বুঝতে পারছেন, আমাদের গোটা রাজ্যটাই মনে হচ্ছে এবার হেলে যাবে। দেখুন, এই বাড়ি ফাড়িগুলো যে ভেঙে পড়ছে বা বাড়িগুলো যে হেলে পড়ছে, এ সমস্ত ব্যাপারে একটা সরকারি ভাষ্য তো লাগে। আমরা ফিরহাদ হাকিমের বক্তব্য শুনতে পেয়েছি, পুরমন্ত্রী তো, কিন্তু ফিরহাদ হাকিম তৃণমূলের নেতারা যেটা করেন, কিছু এখন ঘটলেই যেটা ঠিক তাদের পক্ষে একটু অস্বস্তিজনক, সেটা হলেই এরকম করে আঙুল দেখিয়ে দেন, মানে পেছন দিকে, ওই পেছনে বাম আমলে আর কি এরকম। ফিরহাদ হাকিম অনেক বছর ধরে যে বাড়িগুলো হেলে আছে বলে ধরছেন, তার মধ্যে কিন্তু অনেকগুলো ব্রিটিশ আমলের। আর ব্রিটিশ আমল যদি না হয়, তাও মোটামুটি 80-100 বছর আগের বাড়ি হিসেবে ধরতে হবে। কারণ যে ডালহৌসি এলাকার কথাটা পুরমন্ত্রী বলেছে ওইখানে অনেক বাড়ি টাড়ির কথা, হেলার কথা, তো সেখানে তো অনেক হেরিটেজ বিল্ডিং আছে। কিন্তু এবার মানে সেক্ষেত্রে হয়তো বাম আমল হয়তো একটুখানি রক্ষা পেলেও পেতে পারে। কিন্তু দেখুন, হেরিটেজ হোক না হোক, তার বাইরে 2-4টে অন্য বাড়ির কথাতেও তো আসতে হবে। গার্ডেন রিচে যে বাড়িটা ভেঙে এই লোকসভা ভোটের সময় 14 জন মারা গেলেন, সে বাড়িটা তো হাল আমলে। বাঘা যতীনে যে বাড়িটা হেলে গেছিল, বা এই যে বিধাননগর পুরো এলাকায় যে বাড়িগুলো হেলে রয়েছে, সেই সব কটা বাড়ি তো অনেক বছর আগের নয়, সব কটাই নতুন বাড়ি। হয় নির্মীয়মান তৈরি হচ্ছে, এখনও লোক আসেনি, আর নয়তো সদ্য তৈরি হয়েছে, লোকে থাকতে শুরু করেছে। যাই হোক না কেন, এই বাড়িগুলো তো এই সরকারের আমলেই তৈরি। যদি ধরেও নি মা মাটি মানুষের সরকারের আমলে মার মানুষকে মাটিতে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ওই দুষ্টু প্রমোটাররা, কাঁড়ি কাঁড়ি টাকা নিচ্ছে, অথচ নির্মাণের ব্যাকরণ মানছে না, তাহলে তো একটা প্রশ্ন করতেই হয়, বাড়ি তৈরির সময় পারমিশন কি করে পাচ্ছে প্রমোটাররা, কি করে প্ল্যান স্যাংশন হচ্ছে, কি করে জল ইলেকট্রিকের কানেকশান দেওয়া হচ্ছে, ফিট সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেগুলো বললাম ওই প্রশ্নগুলো। ট্রানজ্যাকশান হচ্ছে বলেই কি কানেকশানে করা হচ্ছে না পুরসভাগুলো, এই প্রশ্নটাও তো উঠবে। যে যার ইচ্ছে মতো পুকুর বুঝিয়ে বেআইনিভাবে যদি বাড়ি তৈরি করে, আর সেই খবর যদি সরকারের কানে না পৌঁছয়, তাহলে তো সরকারকে নিয়ে প্রশ্ন ওঠে। পুরমন্ত্রী বলছেন বাড়ি হেলে গেলে কেন হেলে গেল সেটা দেখা ইঞ্জিনিয়ারের দায়িত্ব, ঠিক, কিন্তু এটাও তো প্রশ্ন। সবই যদি প্রশাসনিক স্তরে বিভিন্ন লোকের দায়িত্ব হয়, যদি অফিসাররাই সব কিছুর জন্য দায়ী হয়, যদি ইঞ্জিনিয়াররাই সব কিছুর জন্য দায়ী হন, তাহলে নেতারা কোন মুখে ভোট চাইতে আসেন? যাদের কোনো দায়িত্ব নেই, তাদের ক্ষমতা নিয়েই তো এবার মানুষ সন্দিহান হয়ে যাবে।